এ সংসারে ধনী হতে কে না চায়? প্রত্যেকেই চায় যে তার বাড়ি হোক, তার গাড়ি হোক, তার ব্যাংক ব্যালেন্স হোক। আজকে এই বিষয়েই আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের একটি গুপ্ত মন্ত্র সহকারে সাধনার কথা বলবো। তার আগে আমার সকল দর্শক পরিবারকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং একটি অনুরোধ, সেটি হচ্ছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে লাইক অ্যান্ড শেয়ার করবেন, যাতে প্রচুর মানুষ এই ভিডিও থেকে উপকার পেতে পারে, তারা তাদের প্রয়োজনের কাজে লাগাতে পারে। এবার যেই বিষয়ে আমরা আলোচনা করছি যে ধনী কিভাবে হব, কিভাবে অর্থ রোজগার করব, কিভাবে অর্থের প্রাচুর্যতা আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি। দেখুন, উপায় তো আপনাদের বলবই, কিন্তু তার আগে কতগুলো প্রয়োজনীয় কথা আমি বলে নিই। সেটা হচ্ছে যে অর্থ রোজগার করতে গেলে, ধনী হতে গেলে সবার আগে আপনাদের চরিত্রের মধ্যে কিছু ধনাত্মক পরিবর্তন আনতে হবে। আপনাদের অভ্যাসের কিছু পরিবর্তন করতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে সবার আগে আপনাকে তৈরি থাকতে হবে প্রচেষ্টা করার জন্য। পরিশ্রমের মানসিকতা রাখতে হবে। আপনি পরিশ্রম করবেন, এইভাবে আপনার মনটাকে তৈরি করতে হবে। আজকের দিনে মানুষ প্রচণ্ড সহজে এবং অনেক তাড়াতাড়ি অর্থ রোজগারের মানসিকতা রাখে। কত তাড়াতাড়ি তারা অর্থ রোজগার করে বিলাসিতা করবে বা তাদের বিভিন্ন রকমের শখ সেগুলোকে পূরণ করবে। এবং সেটা করতে গেলে তার মানে রোজগারের দুটো পথ আছে। এক, আপনি সৎ উপায়ে রোজগার করতে পারেন, আর এক অসৎ উপায়ে রোজগার করতে পারেন। কিন্তু যদি আপনি মানে অতি তাড়াতাড়ি যেই সময়টা লাগা প্রয়োজন সেই সময়ের আগে আপনি সেটাকে পেতে চান, তাহলে অবশ্যই সেটা সোজা পথ ধরে আপনি সেই অর্থ রোজগার আপনি করতে পারবেন না। আপনাকে অবশ্যই ব্যাকা পথে যেতে হবে। এবার মুশকিলটা হলো যে ব্যাকা পথে আপনি তো করতেই পারেন, মানুষকে ঠকিয়ে, মানুষের সঙ্গে প্রতারণা করে, বা মানে এমন কাজ যেটা হচ্ছে বৈধ নয়, সেই ধরনের কাজ করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু মুশকিলটা হলো যে সেই অর্থ কিন্তু আপনাকে সুখ, শান্তি এবং রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন না আপনি। তাই যদি সুখ, শান্তি এবং নিশ্চিন্ত ঘুমের সাথে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন এবং আপনার অর্থের প্রাচুর্যতা থাকবে, সেইটা যদি চান, তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রমের মানসিকতা রাখতে হবে, পরিশ্রম করার জন্য তৈরি থাকতে হবে। আরেকটি জিনিস হচ্ছে যে যদি আপনার সংসারে অভাব থেকে থাকে, যদি অর্থের আগমন আপনার ঘরে সহজে হতে না চায় বা কম হচ্ছে, তাহলে অবশ্যই মাথা খারাপ করবেন না, কখনোই দুশ্চিন্তায় পড়বেন না। এই দুশ্চিন্তায় পড়লে আপনার মানে বুদ্ধি ভ্রষ্ট হবে, আপনি সঠিক চিন্তা করতে পারবেন না। তাই আপনার মাথাটাকে খুব শান্ত করতে হবে, আপনার চিত্তটাকে খুব শান্ত করতে হবে। যখন আপনার মাথা আর চিত্ত শান্ত হয়ে যাবে, তখন আপনার মাথায় বিভিন্ন রকমের বুদ্ধি আসবে, বিভিন্ন রকমের সৎ পরিকল্পনা আসবে। যদি আপনি চাকরির চেষ্টা করে থাকেন, তাহলে আপনি ধীর স্থিরভাবে পড়াশোনা করতে পারবেন, পড়াশোনার জন্য মনোনিবেশ করতে পারবেন, পরিশ্রম করতে পারবেন। পড়াগুলো আপনাকে কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করবে। আর যদি আপনি ব্যবসা করে থাকেন, তাহলে ব্যবসার নানা রকম বুদ্ধি, ব্যবসার নানা রকম প্ল্যান বা ব্যবসার নানা রকম সাবজেক্ট আপনার মাথায় আসবে। তাই যদি চিত্তকে অশান্ত করে ফেলেন, যদি মনকে অশান্ত করে ফেলেন, এগুলো তো আপনার মধ্যে আসবে না। আপনাকে কনসিস্টেন্ট এফোর্ট দিয়ে যেতে হবে, নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই প্রচেষ্টা থেকে সরে গেলে কিন্তু একদমই হবে না। আপনাকে
অর্থ রোজগার করার পর সেই অর্থটাকে কিভাবে রোলিং করে বৃদ্ধি করা যায় সেইটা বুঝতে হবে, সেটা শিখতে হবে। মানি ম্যানেজমেন্ট এটা ভালো করে রপ্ত করতে হবে। কোন খরচাটা প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয় খরচা, এটাকে বুঝতে হবে। এটা বুঝে অর্থের যে অপচয় সেটার থেকে সরে আসতে হবে। প্রয়োজনের খরচা তো অবশ্যই করবেন, কিন্তু অপচয় যদি করতে থাকেন, যদি অপ্রয়োজনীয় খরচা করেন, তাহলে যেদিন আপনার অর্থের প্রয়োজন হবে সেদিন কিন্তু আপনার হাতে আর অর্থ থাকবে না। আর আজকের দিনে জানেন তো, কাউর থেকে চাইলে কিন্তু অর্থের যোগান পাওয়া যায় না। তাই আপনাকে নিজেকে মজবুত করতে হবে, এবং মজবুত করতে গেলে এই মানি ম্যানেজমেন্ট সেটাকে বুঝতে হবে। অর্থের অপচয় কোন জায়গাটা সেইটাকে চিনতে হবে, সেইটাকে চিনে তারপর আপনাকে করতে হবে। আর বয়সের জন্য একদমই চিন্তা করবেন না। একটা কথা আছে, জব জাগো তব সবেরা। যেদিন থেকে আপনি শুরু করবেন সেদিন থেকেই আপনার প্রোগ্রেস শুরু হবে। এরকম বহু উদাহরণ পাবেন। চীনের যে আজকের দিনে সব থেকে ধনী ব্যক্তি, তিনি জানেন মানে হাজারো জায়গা থেকে ফেলিওর হয়েছেন, কখনো তাকে চাকরিতে নেওয়া হয়নি, কখনো তাকে চাকরি ছাড়তে হয়েছে, কোথাও তাকে যোগ্য মনে করা হয়নি, কিন্তু সেই লোকটা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন, নিজের প্রতি বিশ্বাস হারাননি, তৈরি থেকেছেন এগিয়ে যাওয়ার জন্য, পরিশ্রম করার জন্য। আর তিনি আজকে চীনের সব থেকে ধনী ব্যক্তি। দুটোর নাম, সেটা হচ্ছে একটা ম্যাকডোনাল্ডস আর একটা হচ্ছে KFC। এই দুজন ব্যক্তি যারা তৈরি করেছেন তারা কেউই যৌবনে কিন্তু সফলতা পাননি। এতটাই অর্থের অভাব ছিল যে এদের মধ্যে একজনের আর কি স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যায়, কিন্তু তারা ভেঙে পড়েননি। তারা কনসিস্টেন্ট এফোর্ট দিয়ে গেছেন, প্ল্যান করে গেছেন, নানা রকম বুদ্ধি খাটিয়ে গেছেন, এবং তারা আজকে এতটাই সফল যে সারা বিশ্ব জুড়ে তাদের আউটলেট রয়েছে, এবং ফোর্বস ম্যাগাজিনে ধনী ব্যক্তিদের তালিকায় তাদের নাম আসে। আপনি যদি ঘরে বসে থাকেন, বাইরে না বেরোন, তাহলে অর্থ আপনার ঘরে প্রবেশ করবে না। আর যদি অর্থকে ঘরে প্রবেশ করাতে হয় তাহলে আপনাকে কিন্তু বেরোতে হবে। সবসময় মানে যে লাভই হবে, সবসময় যে আপনি পাবেন সেই চিন্তা রাখতে হবে না। আপনাকে জাস্ট কর্মে প্রবেশ করতে হবে, আপনাকে কিছু করতে হবে। সবসময় কিন্তু আপনার জন্য ক্যাপিটাল রেডি থাকবে না। যাদের পিতামাতা সামর্থ্য আছে তারা তো নিশ্চিন্তে তাদের সন্তানকে ব্যাক সাপোর্ট দেন, ফিনান্সিয়াল ব্যাক সাপোর্ট দেন। কিন্তু এরকমও তো প্রচুর পিতামাতা আছেন যাদের অন্তরে ইচ্ছা আছে, যারা আপনাকে দেখে দুঃখ পান, তারা চান আপনাকে সাপোর্ট দিতে, আপনি কি করলে উন্নতি করবেন সেই চিন্তা তারা সবসময় করছেন। কিন্তু দুর্ভাগ্য যে হয়তো তাদের সামর্থ্য হচ্ছে না। তাই সেই আশায় বসে থাকলে কিন্তু আপনি কখনোই একজন ধনী ব্যক্তি হতে পারবেন না। কোনো রকম লাভের আশা ছাড়াই আপনাকে কাজটা শুরু করে দিতে হবে। আপনাদেরকে একটা ছেলের গল্প বলি। সেই ছেলেটি এরকমই কাজে বেরিয়ে পড়েছিল, কোনো ব্যবসা না, তার একটা নেশা ছিল যে মানুষের উপকার করতে হবে, এবং সে আগে পিছে চিন্তা না করে, অর্থের জন্য বসে না থেকে, সে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করতে বেরিয়ে পড়ে। কার খাদ্যের দরকার, কার বস্ত্রের দরকার, কার ঔষধের দরকার, এবং সেটা করতে 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 তার এই কাজটাই একটা বড় রূপ নেয়। একটা অর্গানাইজড ওয়েতে একটা অর্গানাইজেশন তৈরি হয়, সেটা নন প্রফিট অর্গানাইজেশন একটা তৈরি হয় তার এই কাজের মাধ্যমে। এবং এই কাজটাই তাকে কিন্তু স্বাবলম্বী করে।
তাকে অর্থনৈতিকভাবে মজবুত করে। তাই একদমই ঘরে বসে থাকবেন না, প্রচেষ্টা করার জন্য, পরিশ্রম করার জন্য তৈরি থাকুন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা খরচাটাকে বুঝুন, কোন খরচাটা আপনার প্রয়োজনীয় এবং কোন খরচাটা আপনার অপব্যয়। এইভাবে যদি আপনারা চলেন, এইভাবে যদি নিজেকে তৈরি করেন, তাহলে তো আপনাদের ধনী হওয়া কেউ আটকাতে পারবে না। এটা আমি গ্যারান্টি সহকারে আপনাদের বলছি। আর উপায় যেটা, সেটা তো আমি আপনাদের জানাবো। আজ আপনাদের একটি গুপ্ত মন্ত্র সহকারে একটি সাধনার কথা আমি বলবো। যদি সেই সাধনাটা আমি যেরকমভাবে বলবো সেই রকমভাবে ঠিকভাবে করতে পারেন, তাহলে গ্যারান্টি সহকারে আপনার আর্থিক প্রাচুর্যতা আসবেই আসবে। সেই উপায়টি কি করতে হবে আপনাদের? সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে স্নান করে নেবেন। স্নান সেরে নিজেকে শুদ্ধ করে নেবেন। তারপর একটি সাদা শুদ্ধ বস্ত্র, যেই বস্ত্রটি ব্যবহার করা নয়, এরকম শুদ্ধ একটি বস্ত্র আপনারা পরিধান করবেন। করার পর আপনারা একটি সাদা আসন নেবেন। সেই আসনটাকে মাটিতে বিছাবেন, মেঝেতে বিছিয়ে দেবেন। এবং মাটিতে বিছানোর আগে ওই যেই জায়গাটায় বিছাবেন সেই জায়গাটাকে গঙ্গা জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে শুদ্ধ করে নেবেন। তারপর সেখানে বসে সেই সাদা কাপড়টার মধ্যে আপনি গোবিন্দভোগ চাল, আতপ চাল গোবিন্দভোগ, সেই চাল দিয়ে মা লক্ষ্মীর বীজ মন্ত্র রিং এইটি আঁকবেন। যেরকমভাবে রঙ্গোলি করতে দেখেছেন তো, রং দিয়ে এরকমভাবে বিভিন্ন নকশা করা হয়, ঠিক সেরকমভাবেই চালটাকে দিয়ে আপনি ওই রিং এই বীজ মন্ত্রটি লিখবেন। লেখার পর তার মধ্যে একটি একমুখী রুদ্রাক্ষ স্থাপন করবেন। স্থাপন করার পর আপনারা বিধি অনুযায়ী পুজো করবেন। ফুল, ফল, মিষ্টি, ধূপ, ধুনো এগুলো দিয়ে পুজো করবেন। এবং যখন পুজো করবেন তখন একটি মন্ত্র সহযোগে ওই রুদ্রাক্ষটির উপর অর্পণ করবেন, রুদ্রাক্ষটার মধ্যে দেবেন। সেই মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং শ্রিং হ্রিং মহালক্ষ্মী ইহা গচ্ছ মম সকল দরিদ্রায় নাশায় নাশায় হ্রিং শ্রিং হ্রিং ওং। মন্ত্রটি আমি আরেকবার বলছি আপনাদের। ওং হ্রিং শ্রিং হ্রিং মহালক্ষ্মী ইহা গচ্ছ মম সকল দরিদ্রায় নাশায় নাশায় হ্রিং শ্রিং হ্রিং ওং। মন্ত্রটি মনোযোগ সহকারে শুনবেন এবং লিখে নেবেন। এই মন্ত্র সহযোগে আপনি কমপক্ষে 21 বার ওই আতপ চাল অর্পণ করবেন এবং 108 বার যদি করতে পারেন তাহলে ভালো। যদি না পারেন তাহলে অন্তত 21 বার এই মন্ত্রটি জপ করবেন। এবার যখন আপনাদের জপ সম্পন্ন হয়ে যাবে তখন ওই রুদ্রাক্ষটিকে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন এবং স্নান করানোর পর আবার আপনি মিষ্টির ভোগ দেবেন এবং ভোগ দিয়ে আবার পুজো করবেন রুদ্রাক্ষটিকে। এই মন্ত্রেই পুজো করবেন, যেই মন্ত্রটি আপনাদের বললাম। এবার যখন আপনাদের এইটা পুজো হয়ে যাবে তখন মিষ্টির ভোগ যেটা দিয়েছেন সেটা মনে রাখবেন যে শুধু আপনি খাবেন। সেই ভোগটি যেন অন্য কাউকে দেবেন না, অন্য কেউ যেন না খায়, শুধু আপনিই খাবেন। এবার এইটি যখন হয়ে যাবে তখন আপনাকে এই মন্ত্রটি আবার পাক্কা 2 ঘন্টা জপ করতে হবে। কোনো রকম জপের মালা নেবেন না, কিন্তু সময়টা 2 ঘন্টা। 2 ঘন্টা ধরে এই গুপ্ত মন্ত্রটাকে জপ করে যাবেন অত্যন্ত মন দিয়ে, প্রাণ দিয়ে। আর কোনো দিকে যেন মন না যায়, একদম মানে মনোযোগ সহকারে সমস্ত মন আপনার এই মন্ত্রের মধ্যে দিয়ে দেবেন। যখন এই 2 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি
উঠে পড়বেন। এবং তারপর যেই চালগুলো আপনি আরেকটি কথা, সেটা হচ্ছে এই যে 2 ঘন্টা জপ করবেন, সেই জপ করতে করতেও কিন্তু এই আতপ চালটা ওই রুদ্রাক্ষের মধ্যে অর্পণ করবেন। এবার যখন আপনাদের এই কাজটি হয়ে যাবে, তখন আপনি ওই সাদা কাপড়টিকে চাল সমেত একটি পুঁটলি আকারে বানাবেন এবং তার মধ্যে আপনাদের সামর্থ্য মতো দক্ষিণা দিয়ে মা লক্ষ্মীর মন্দিরে বা কোনো দেবী মন্দিরে গিয়ে সেটা রেখে আসবেন। এই কাজটি খুব মনোযোগ সহকারে যদি করতে পারেন, ঠিকভাবে করতে পারেন, তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অবশ্যই আপনারা অর্থের প্রাচুর্যতা আপনাদের সংসারে দেখতে পারবেন। আজ চলি, আপনারা সবাই খুব ভালো থাকবেন। ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনাদের সংসারে সমৃদ্ধি হোক আর খুব ভালো থাকবেন।